তুমি যেমন আছো তেমন থাকো, তোমার মুখ আঁচল দিয়ে ঢাকার কোনো দরকার নেই। কারণ রাজার চরদের যদি চোখ থাকে এবং তারা যদি রসিক হয়, তাহলে তোমার মুখের দিকে তাকিয়েই বুঝবে যে চাঁদকে তুমি চুরি করো নাই। কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই। লাজবাব। একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা হে কলম, তুমি কৃতদাস। মানুষ বেঁচে থাকে এই ইমাজিনেশন দিয়ে। পৃথিবীতে বিজ্ঞানী কি, দর্শনী কি, নতুন কথা যে পৃথিবীকে বলতে পেরেছে সে হচ্ছে ইমাজিনেটিভ মানুষ। সেই কথা লাইনটা পড়লেই মনে হয় না যে আমার লাইন। রবীন্দ্রনাথ চুরি করে কি করে যেন মেরে দিয়ে নাম কামিয়ে নিচ্ছেন, মনে তো হয়, তাই না? মনে হয় আমার লাইন। তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই। হে জীবন্ত মানুষেরা, হে প্রাণময় মানুষেরা, সে হে আনন্দিত মানুষেরা, এই যে কলকোলাহল চলছে সেই মানুষেরা, শোনো, যদি না পারি, যদি অমরত্ব না করতে পারি, তোমাদের মাঝখানে লোভে যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। তোমাদের জন্য প্রত্যেক সকাল বিকালে নব নব কিসের কুসুম? সঙ্গীতের কিছু গান আমি তোমাদের জন্য, যদি অমর না হয় গেলাম শেষ হয়ে, কিন্তু তবু তোমাদের হৃদয়ের মধ্যে যে কিছুক্ষণ জায়গা পাচ্ছি, এই তো আমার অমরত্ব। তাই না? এই মুহূর্তের মধ্যেই আমি অমরত্বকে স্পর্শ করে যাচ্ছি। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল, যদি সে ফুল শুকায়। ফেলে দিও, কিন্তু এক মুহূর্তের অমরত্ব আমি তোমার কাছ থেকে চাই, মরিতে চাই না আমি। সুন্দর। তো তাহলে 1 নম্বর হলো যে কবিতা জ্বলে ওঠা হৃদয়ের কথা, যার মধ্যে কিছু কথা থাকে, যত অলক্ষ্যভাবে হোক কিছু কথা কবিতার মধ্যে থাকে। আরেকটা জিনিস থাকে সুর, ধ্বনি। তোমরা এই লাইনটার মধ্যে সুরটা পেয়েছো না? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বলার বিষয়টা যা হবে সুরটা সেই রকমই হবে। একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে, আর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই দুটার সুর কি এক? অথবা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট ওরে ও তরু নিশান, এই সুর কি এক? তাহলে একটা উজ্জ্বলিত কথা, উজ্জীবিত কথা, এবং সে কথাকে, কথার ছবি ফোটাতে হবে তোমার। শিল্পের সবচেয়ে বড় জিনিস ছবি ফোটানো। ক্লাসের মধ্যে তোমরা ক্লাসিক্যাল মিউজিক শোনো। ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কি হয়? ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে ওই যে তানসেন, উনি যখন মল্লার রাগে গান গাইতেন তখন নাকি বৃষ্টি এসে যেত। মল্লার হচ্ছে মেঘ মল্লার। বর্ষাকালের গান যখন গাইতেন তখন নাকি বৃষ্টি এসে হাজির হইত। উনি যখন দীপক রাগে গান গাইতেন তখন নাকি আগুন জ্বলে উঠত। আসলে কি জ্বলতো? আসলে কি মেঘ আসতো? মেঘ আসতো না, কিন্তু মনে হতো মেঘের পরিবেশটা চলে এসেছে। মেঘের সেই আধো অন্ধকার আর্দ্র একটা মেঘলা পরিবেশ আমার চারপাশে এসে দাঁড়িয়েছে। তার সুরের মধ্যে, তার গানের মধ্যে এমন কিছু ছিল। অর্থাৎ তিনি কি করতে পারতেন? মেঘলা দিনের ছবি তৈরি করতে পারতেন। দীপক রাগ, দীপক মানে উজ্জীবিত রাগ। উনি যখন গান গাইতেন তখন আগুন জ্বলে যেত। আগুন তো জ্বলতো না, কিন্তু সে গানের মধ্যে এমন উজ্জ্বলতা, এমন প্রাণবন্ধী, এমন উচ্ছ্বাস যে মনে হতো আগুন জ্বলছে। আমি তোমাদের একটা ছোট্ট কবিতা একটু পড়ে শোনাই সামান্য।
বৈশাখ মাস, রবীন্দ্রনাথ বসে আছে, সামনে অন্তহীন ধুধু প্রান্তর। হে বৈশাখ, হে রুদ্র বৈশাখ। দেখেছো রুদ্র কোন শব্দটা আসছে এখানে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সেই কথা। আর হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল। কারে দাও ডাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসবাসী রক্ত নেত্র তুলিয়া ললাটে। শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য তৃষাদীর্ণ মাঠে। উদাসী প্রবাসী, দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। কি মনে হচ্ছে শুনে? সামনে অঝোর ধারায় বাড়ি ঝরছে, রৌদ্রে পুড়ে কঠিন ছারখার হয়ে গেছে। সামনে একটা মাঠ, এটা আমরা কিসের মধ্যে দিয়ে পাচ্ছি? হ্যাঁ, ওই যে ছবি, এবং ছবিটা তৈরি করছে কে? শব্দের ধ্বনি। ধ্বনি কথার ভেতরে ঢুকে কথাটাকে জীবিত করে তোলে। সুতরাং একজন কবি যে কথা বলতে চাচ্ছেন, তিনি যদি ছবি আঁকতে পারেন, যে কথাটা বলতে চাচ্ছেন তার একটা ছবি চাই। কবির ভাবটা শব্দ, শব্দের ধ্বনি, এই তিনে মিলে এই ছবিটা তৈরি। অনেকে পড়ে, কবিতা পড়ে, হ্যাঁ লিখেছে আর কি, মানে ভাবটা যেন আমিও পারতাম, এরকম একটা ভাব। কিন্তু কোনটা কবিতা হবে কি করে তুমি বুঝতে পারবে? কোনটা কবিতা তুমি বুঝবে কি করে? সুরে তো বুঝবেই, কবিতার মধ্যে সুর থাকতেই হবে, সুর আর ছবি। রবীন্দ্রনাথ বলেছেন ছবি ও গান। এই গান ওই গান নয়, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো, সেই গান নয়। এ হচ্ছে শব্দের গান। কবির কোনো একটা কথা থাকবে, তার ছবি তুলতে হবে, সেই ছবিটা ফোটাতে হলে ভাবের অনুযায়ী শব্দ লাগবে, এবং শব্দের মধ্যে আবার সুর লাগবে। অনেকে শব্দ করে ফেলতে পারে, কিন্তু সুরটা দিতে পারে না। এই সুরের নাম হচ্ছে ধ্বনি। এই জন্য সংস্কৃত একজন খুব বড় নন্দন তাত্ত্বিক আছেন, অভিনব গুপ্ত, তিনি বলেছেন যে কবিতা হচ্ছে ধ্বনি। ওই যে পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, গুড়ের ছাঁচি শুচ্ছে মাছি, উঠছে মাছি বন বনিয়ে, আসছে কারা অন্ত। এর মধ্যে কি পাওয়া গেল? একটা গতির ধ্বনি পাওয়া গেল। এটা কি স্থিরতার ধ্বনি পাওয়া গেল না গতির ধ্বনি পাওয়া গেল? পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে। ওই যে পালকি বেহারারা পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন, ওই যে ওই যে ওদের যে গতি, সেই গতির ধ্বনি তিনি তৈরি করেছেন কবিতা। এবং ধ্বনি তৈরি করার সঙ্গে সঙ্গে ছবিটাও তৈরি হয়ে গেছে। কবি নিজে কিছু বলছেন, সেই বলাটাকে শব্দের ভেতর দিয়ে, ধ্বনির ভেতর দিয়ে এটা ছবি হয়ে যাচ্ছে। তাহলে কবিতা বোঝার উপায় কি, যে কবিতা হলো কি হলো না? শুধু নিজেকে জিজ্ঞেস করবে যে ওরে তুই কি লিখতে পারতি? আমাদের ৩-৪ জন বন্ধু ছিল যারা বলতো আরে রবীন্দ্রনাথ একটা কবি নাকি। একদিন একজন বলে টি.এস. এলিয়ট একটা কবি নাকি। ভাগ্য ভালো শুধু ভয়ের চোটে শেক্সপিয়ারের কথাটা বলে না। তুমি পড়তে গিয়ে শুধু একবার খেয়াল করবে তুমি কি পারতে ওই কবিতার লাইন লিখতে। এইটা তুমি যদি একবার নিজেকে জিজ্ঞেস করো তাহলে তুমি পেয়ে যাবে। কোন কোন জায়গাতে কবিরা এমন ঘটনা ঘটান যেটা পড়েই আমরা বুঝতে পারবো যে আমার পক্ষে এ কাজ সম্ভব নয়। কি করে, কোন জায়গাতে আমরা বুঝতে পারব? এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট কবিতা বলি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ধরো এর পরের 2 লাইন তুমি জানো না, তুমি হলে কি লিখতে? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যত কিছু সুখ সকলই ওপার। এই লাইন আমরা কেউ লিখতে পারতাম। ওই যে শেষ লাইন প্রথম লিখতে পারতাম, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এই পর্যন্ত লিখতে পারতাম। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, এই লাইনও লিখতে পারতাম। তারপরেই আমরা টের পেলাম এমন একটা কথা উনি বললেন যে কথা আমরা মাথার মধ্যে কল্পনাই করি। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যত কিছু সুখ সকলই ওপার। এইটাকে বলে ইমাজিনেশন। ইমাজিনেশন হচ্ছে একটা টর্চ, তীব্র, সেইখানে চলে যাবে যেখানে আমরা ওই শেষ লাইনটা আমরা কোনোদিন লিখতে পারব। রাধা কৃষ্ণ আছে না, রাধা খুবই সুন্দরী, অপূর্ব, অপরূপ রূপসী। কত রূপসী! আমরা হলে কি বলতাম? চাঁদের মতো, আর গোলাপের মতো, হরিণের মতো চোখ, মানে যেটা অন্যরা বলে গেছে সেই সবগুলো আমরা এইখানে এনে বলতাম। একজন নতুন কথা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি লিখেই আনো। কবি সম্রাট, তোমাকে আমি, তুমি লিখেই এনো। আমি তোমাকে কবিতাটা বলি। রাধা এবং রাধার বান্ধবী সখী বসে আছে। হঠাৎ রাধার সখী রাধাকে বলছে যে অঞ্চলে বদন ছপাবহ গরি। একটু বাংলার হিন্দি মেশানো ভাষা, ব্রজবিলি মৈথিলি ভাষা। অঞ্চলে বদন ছপাবহ গরি। অঞ্চলে মানে আঁচল দিয়ে, বদন তোমার মুখ, ছপাবহ মানে লুকাও, গরি, গরি মানে গৌরবর্ণা সুন্দরী। এর মধ্যে কিন্তু একটু ইঙ্গিত দিয়ে দিল যে রাধা রূপসী। অঞ্চলে বদন ছপাবহ গরি। কেন বাপু আমি চুপচাপ বসে আছি, কারো তো পাকা ধানে মই দিচ্ছি না, আমার কেন হঠাৎ আঁচল দিয়ে আমার মুখ ঢাকতে হবে? কি কি করেছি? কি আমার অপরাধ? বলে হ্যাঁ অপরাধ আছে। কি অপরাধ? রাজা শুনেছিল চাঁদক চোরি। রাজার কাছে খবর গেছে আকাশ থেকে চাঁদ নাকি চুরি গেছে। কিছু আন্দাজ করতে পারো? আসছে না আসল জিনিসের দিকে? মানে হয়ে গেছে, কিন্তু এটুকু বললেই কবিতা হয়ে যেত। রাজার কাছে খবর গেছে আকাশ থেকে চাঁদ নাকি চুরি গেছে। তো রাজার চরেরা সেই চাঁদের চোরকে খুঁজে বেড়াচ্ছে, ঘরে ঘরে তারা যাচ্ছে এবং খুঁজছে যে চাঁদকে কে চুরি করেছে। তো তারা প্রায় এসে পড়েছে, তাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে এবং পায়ের শব্দ। তুমি তাড়াতাড়ি তোমার মুখ ঢাকো, না হলে তোমার বিপদ আছে। তো তারপরে একটু একটু কথার পরে সখী বলছে, রাধা আমি এতক্ষণ যা বলছিলাম সেটা ঠিক বলিনি। তুমি যেমন আছো তেমন থাকো, তোমার মুখ আঁচল দিয়ে ঢাকার কোনো দরকার নেই। কারণ রাজার চরদের যদি চোখ থাকে এবং তারা যদি রসিক হয়, তাহলে তোমার মুখের দিকে তাকিয়েই বুঝবে যে চাঁদকে তুমি চুরি করো নাই। কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই। এই যে কৌশল করে বললেন, এই কৌশলটা কিসের কৌশল? চিন্তা, মানে ভাবের। উনি যা বলতে চাচ্ছেন বক্তব্যের, এটা হচ্ছে বক্তব্যের কল্পনা। আমার কল্পনা গোলাপ পর্যন্ত, চাঁদ পর্যন্ত। এখানেও চাঁদ আছে, কিন্তু চাঁদ এখানে যেখানে গেছে তার ধারে পাশে, তার লক্ষ মাইলের মধ্যে আমরা।
তো এইখানে যে সূক্ষ্মতার মধ্যে গেল, এটা হচ্ছে বক্তব্যের কল্পনা। আমাদের কল্পনা ঠেকে গেছে কোথায়? গোলাপের মধ্যে আর চাঁদের মধ্যে। আর এই কল্পনা গল্পের মধ্য দিয়ে, কাহিনীর মধ্য দিয়ে, একটা রসিকতার মধ্য দিয়ে যে কোথায় গেছে, মানে রূপের বর্ণনা। আমরা যেখানে কোনোদিন যেতে পারবো না, সেইটা যে মানুষটা যাচ্ছে সেই হলো কবি। এটা হচ্ছে ভাব কল্পনা। সুকান্ত ভট্টাচার্যের কলম নামে একটা কবিতা আছে, জানো তোমরা? সুকান্ত ভট্টাচার্য কিন্তু বেশ পপুলার কবি, এবং পপুলার হওয়ার মতো আবার একই সঙ্গে অসাধারণ হওয়ার মতো। হ্যাঁ, আমাদের এখানে জনপ্রিয় হলে আর অসাধারণ হয় না, আর অসাধারণ হলে জনপ্রিয় হয়। কিন্তু ওনার জনপ্রিয় এবং অসাধারণ হওয়ার দুটো ক্ষমতা একসঙ্গে ছিল। একদম অকবীয়, কবিতা বোঝে না, কবিতা পছন্দ করে না, কবিতা ভালোবাসে না, এমন মানুষও তার কবিতা পড়েছে, এখনো পড়ে। কলম, এখন কলম বলতে তো আমরা কি বুঝি? হ্যাঁ, যেটা দিয়ে লেখা, সেই কলম নিয়ে উনি কি করছেন তোমরা দেখো। কলমকে তিনি কি বানিয়েছেন? প্রথমে আমাদের মাথাতেই আসতো না। কলমকে বানিয়েছেন শোষিত মানুষের প্রতীক। তাহলে প্রথমেই তো আলাদা হয়ে গেল। আমরা কি এই কল্পনায় কোনোদিন যেতে পারতাম যে কলম হচ্ছে শোষিত মানুষ? এটাও হতো না, অন্যরকম কিছু যেতই না। প্রথম কথা, কলমকে কোনোদিন শোষিত মানুষের প্রতীক মনে হয়েছে এমন কোনো লোক কি আছে? এখন তুমি গায়ের জোরে কবিতা লিখতে পারো, কিন্তু তোমাদের কারো কাছে কি কোনোদিন মনে হয়েছে যে কলম শোষিত মানুষের প্রতীক হতে পারে? ওই যে হাতিয়ার, ও হাতিয়ার বলেছিল, এ হাতিয়ার নয়, হাতিয়ার অনেক সোজা জিনিস, কিন্তু কলম শোষিত মানুষের প্রতীক, বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের প্রতীক। কলম তুমি কত না যুগ, কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে, দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি। তোমার কাহিনী কি কেউ লেখে? তোমার কাহিনীকে কি কেউ এরকম উজ্জ্বল করে তোলে? তুমি তো কত মানুষের কত কাহিনী উজ্জ্বল করেছো, কিন্তু তোমার কাহিনী তো দেখেছো প্রথম লাইন থেকে। এটা একদম আমাদের মাথার মধ্যে আসার কোনো কারণ নাই, কারণ তোমরা চিন্তা করে দেখো যে কোনোদিন তোমরা কেউ এটা ভাবো নাই। তারপরে ভাবলেও যে কলম সবার কাহিনী লিখছে, কিন্তু কলমের কাহিনী তো কেউ লিখছে, এই কথা আসে না। কলম তুমি বারংবার আনত করে ক্লান্ত ঘাড়। কলমও মানুষ, দেখো কলমকে জীবন্ত করে তুলছেন। একদম কলমের কথা পড়তে পড়তে মনে হচ্ছে কলমকে পড়ছি না, আমরা পড়ছি কাদের কথা? শোষিত, দুঃখী, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের কথা। কলম তুমি বারংবার আনত করে ক্লান্ত ঘাড়, গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বর্ষতা। ওরে শব্দ রে বাবারে, ক্ষুধিত বর্ষতা। তুমি এদের সাহিত্যের দাসত্ব করেছ এবং ক্ষুধিত বর্ষতা, মানে বর্ষতা স্বীকার করেছ এদের, এবং সেই বর্ষতা কিসে ভরা? ক্ষুধায় ভরা বর্ষতা। ভগ্ন নিব, নিব 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 আছে না? ভগ্ন নিব, রুগ্ন দেহ, মনে হয় মানুষ। দেখেছ কলমটা হঠাৎ মানুষই পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আনত করে ক্লান্ত ঘাড়, যখনই বলেছে ক্লান্ত ঘাড়, তখনই মনে হয়েছে যে মানুষের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি। দরিদ্র মানুষের গায়ের রক্ত কিসের মতো? পানসের জলের মতো। অনাহার কৃষ্ট মানুষ। ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি। উনি তো জলের মতো রক্ত বলে দিতে পারতেন, বললেন না। কেন বললেন না? কারণ ইনি কার কথা লিখছেন? কলমের কথা। ভগ্ন নিব, রুগ্ন দেহ, জলের মতো কালি। কলম তুমি নিরপরাধ, তবুও গালাগালি। খেয়েছ
আর সয়েছ কত লেখকদের ঘৃণা। কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা। হে কলম হে লেখনী আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ। আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে, কথা বলতে পারছো না, দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। তোমার মুখে কি রেখে দেবে? কালির কি চিহ্ন? কলঙ্ক চিহ্ন। কালো তো কলঙ্কের প্রতীক। রাধা কি কলঙ্কিনী? কেন না, রাধা অপরাধ করেছে, সে তো একজনের স্ত্রী, সে আরেকজনকে ভালোবেসেছে। হে কলম হে লেখনী আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ। আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে। কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার। এ দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যাক আজ। কাজ করো কাজ। শেষ হয় না, চলছে ইমাজিনেশন। দেখছো একের পর এক কলমকে দিয়ে কলমের মধ্যে থেকে কি বার করছেন একটা একটা করে। মজুর দেখনি তুমি হে কলম, দেখনি বেকার বিদ্রোহ, দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার। কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস, প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। প্রত্যেক লেখা মানে কি? এই যে মানুষের যত লেখা সব জায়গায় তোমার দীর্ঘশ্বাস। কেন? কারণ তোমাকে নিষ্ঠুরভাবে বাধ্য করে নিষ্পেষিত করে মানুষ তোমাকে দিয়ে এইগুলো লিখিয়েছে। এই জন্য প্রত্যেকটা লেখার মধ্যে তোমার দীর্ঘশ্বাস। একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা হচ্ছে না কেন, চলে না কেন? একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দুর্ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃতদাস। আরে বাবা রে বাবা, কোথায় কোথায় কি! তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। ধর্মঘট, কলমের দল সব ধর্মঘটে নেমে যাবে। সারা পৃথিবীর যত কলম লেখকদের হাত থেকে ছুটে বেরিয়ে সব প্রসেসন করে সেই যুদ্ধে যাবে। কলম তুমি যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক। আমরা এই পর্যন্ত লিখেছিলাম, তারপরেও আছে, শেষ হয় নাই। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দি খাপ। মহাজনী বন্ধ হোক, বন্ধ হোক মজুদের পাপ। মজুদদারদের বন্ধ হোক, ওটা না থাকলে তো মজুদ তো আর চলবে না। বন্ধ হোক মজুদের পাপ। উদ্বেল আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। দূর দেশে প্রিয়ারা আছে, তারা তো এই লেখার মাধ্যমেই প্রেমিকের কাছে লেখালেখি করে, তারা আকুল হয়ে উঠুক। কলম বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে। দেয়ালে দেয়ালে এঁটে হে কলম আনো দিকে দিকে। দেখেছি ইমাজিনেশনের শক্তি। এবং একটা কলমকে নিয়ে, যে কলমের দিকে আমরা তাকিয়েও দেখি না, সেই কলমকে নিয়ে একটা নিষ্পেষিত মানুষের প্রতীক বানিয়ে তাকে জীবন্ত করে তুলে, তাই না? আস্তে 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 শেষ পর্যন্ত কত মানবিক পথ দিয়ে হাঁটতে হাঁটতে বিদ্রোহের মধ্যে এসে শেষ। এইটা হচ্ছে ইমাজিনেশন। তোমরা মনে রেখো যে কবিতা শিল্প যত কিছু, তার প্রধান ক্ষমতা হচ্ছে
ইমাজিনেশনের। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করলাম। আজকে আমরা বললাম বক্তব্যের ইমাজিনেশন।